আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ, আওয়ামী লীগের লজ্জা বলতে কিছুই নাই। বাংলাদেশে পাঙ্গাস মাছের কাটা বিক্রি হয় ওনার শাসনামলে। মজাটা আমরা আজকে গ্রেফতার করেছি, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আওয়ামী লীগ ও হাসিনার নাকি লজ্জা বলতে কিছু নাই। দর্শক শ্রোতা এরকমটাই বললেন একেবারে সরাসরি, এবং এই দিকে যুক্তরাষ্ট্র থেকে অবশেষে এটা কি বললেন। দর্শক আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন, বর্তমান যে পরিস্থিতি চলছে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ, আওয়ামী লীগের লজ্জা বলতে কিছুই নাই। বাংলাদেশে পাঙ্গাস মাছের কাটা বিক্রি হয় ওনার শাসনামলে। মজাটা হচ্ছে যখন পশ্চিমা বিশ্ব নিয়ে আমরা কথা বলি তখন আমরা বলি বিদেশ, আর যখন ভারত কথা বলি তখন কিন্তু আমরা ভুলেও আর বিদেশ বলি না। সম্ভবত বন্ধু প্রতিম, হ্যাঁ সম্ভবত ভারত আর বাংলাদেশকে সরকার আসলে খুব একটা আলাদা করছে না। এবং আপনারা নিশ্চয়ই সাংবাদিকতা করবার সুবাদে খুব ভালো মতো মনে আছে যে বাংলাদেশের 52 বছরের ইতিহাসে একজন বুক ফুলিয়ে প্রথমবারের মতো নির্বাচনে বলেছিল আমি ভারতের ক্যান্ডিডেট, আমাকে কে হারায় দেখা যাবে। এবং আমরা এই নির্বাচনের পরপরই দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে সকলেই এমনভাবে ভারত তোষণের একটা আওয়াজ দিলেন এবং এমনভাবে বললেন যে 14, 18 এবং 24-এ ভারত পাশে যেভাবে ছিল সরকার খোলামেলাভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে। আমি এখানে না রাজনীতির বাইরে থেকে একটা বিষয় একটু বলতে চাই। দেখুন, ভারতের রাজনীতি এবং ভারতের পলিটিশিয়ান যারা, তারা একভাবে চিন্তা করবেন, কিন্তু ভারতের সাধারণ নাগরিকও তো আছে, তাই না? তারা কিভাবে দেখছেন বিষয়গুলো? ধরুন এই যে বিভৎস রকম বৈরী একটি প্রতিবেশী দেশ পাশে নিয়ে ঘর করা, এটা কি সত্যি খুব শান্তিদায়ক? আপনার বাড়িটা প্যালেস হতে পারে, আপনার পাশের বাড়িটা হয়তো সাধারণ মধ্যবিত্ত একজন বাস করেন, কিন্তু তার সঙ্গে তিনি যদি তীব্র ঘৃণা পোষণ করেন আপনার ব্যাপারে, আপনার ওই প্যালেসে থাকাটাও কিন্তু খুব আরামদায়ক হবে না। দক্ষিণ এশিয়াতে ভারত তার সকল বন্ধু হারিয়েছে এবং ভারত এত আমি বলবো যে আমি জানি না এটা লং রানে তো বোকামি বটেই। আপনি একটি দেশের মানুষকে, যে দেশের মানুষের সংখ্যা অনেক বেশি, 18 কোটি মানুষকে আপনি বৈরী করে একটি বিশেষ দলের উপরে আপনার সকল বাজি ধরছেন, এর পরিণতি ভালো হওয়ার কথা না। মুন্নি, আমরা একটা কথাই বলেছিলাম, সে ভারত হোক কিংবা সেটা রাশিয়া হোক কিংবা সেটা আমেরিকা হোক কিংবা অন্য কোনো দেশ, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটা ব্যাপারে অ্যাটলিস্ট ওই সমর্থনটা তোমরা দাও যে মানুষকে ভোট দিতে দাও। মানুষ যদি মনে করে আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু ফর গড সেক মানুষের ওই ক্ষমতাটা কেড়ে নেওয়া কিন্তু ভয়ঙ্কর। আপনি দেখেন ইন্ডিয়া আউট যে ক্যাম্পেইনটি চলছে, it's not a political campaign, very interesting, it's not a political campaign, এটা পুরো অর্গানাইজ করা হচ্ছে দেশের বাইরের মানে দেশের বাইরে থেকে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেখানে বাংলাদেশের মানুষ আছে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেখানে পার্টিসিপেট করছে, ভারতের বোধহয় আরেকবার ভাবা দরকার। এবং আমি শ্রীরাধা দত্ত, অবিনাশ পালেওয়াল যারা রেগুলার আমাদের বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে লিখে গেছেন, এরকম আরো আছেন, তাদের ম্যাক্সিমামের লেখাতেই এক ধরনের ভীষণ রকম আওয়ামী তোষণ ছিল সত্য, কিন্তু 2-1 যে আসলে বলেননি যে ভারতের এটি ভুল হচ্ছে তা কিন্তু নয়। তারা বলেছে যে ভারত যে একেবারে চোখ বন্ধ করে একটি দলের উপরে মানুষকে বৈরী করে মানে অল আউট সাপোর্টে যাচ্ছে, এটা ভালো হবে না। অ্যাটলিস্ট গণতন্ত্রের পক্ষে যদি ভারতের অবস্থান থাকতো তাহলে বোধহয় এতটা ভারত বৈরিতা বাংলাদেশে হতো না। আমি প্রধানমন্ত্রীর একটা কথা একটু জবাব দিতেই চাই। উনি প্রশ্ন করেছেন আওয়ামী লীগের কি দোষ। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ, আওয়ামী লীগের লজ্জা বলতে কিছুই নাই। মানে একবার 153টা আসন কি সুন্দর উনি নিয়ে নিলেন, কোনো ভোট টোট হইল না, সরকার গঠন করলেন। আরেকবার উনি মধ্যরাতে নির্বাচনটা করে পুরা সংসদটা উনি 6টা আসন বিএনপির দিয়ে বাকি সবগুলো আওয়ামী লীগ হইলো, এবং 24-এ উনি আমি বনাম ডামি বনাম মামি বনাম স্বামী নির্বাচন করে ফেললেন। মানে এই যে একটা ভয়ঙ্কর নির্লজ্জ হইতে হয় কাজটা করতে গেলে, এটা হচ্ছে আওয়ামী লীগের দোষ। রাজনীতি কি লজ্জা এলাও করে? আসলে রাজনীতি তো ভীষণ রূঢ় জিনিস, সেখানে একমত, রাজনীতি ভীষণ রূঢ়, কিন্তু সেই রূঢ়তা আপনাকে আসলে কতটা নিচে নামাবে সেই মানদণ্ডটা আসলে আপনার হাতে আছে। মানে আপনি আসলে ঠিক কত দূর নামবেন। আর প্রধানমন্ত্রী বলছে যে রাস্তাঘাটে কঙ্কালসার মানুষ দেখা যায় না। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য
খুব চমৎকার। উনি যখন হাঁটেন আমি দেখি ওনার চারপাশে ওনার যে কলিগরা আছেন, যে সহকর্মীরা আছেন, তারা পুরুষরা ওনার সঙ্গে হেঁটে পারেন না। উনি আমি জানি, আমি ওনাকে দেখেছি, উনি মোবাইলে সারাক্ষণ নিউজ দেখতে থাকেন। উনি নিউজ দেখেন না বাংলাদেশে পাঙ্গাস মাছের কাটা বিক্রি হয় ওনার শাসনামলে? উনি দেখেন না মুরগির পা আর গিলা কলিজার লটপটি বিক্রি হয়? উনি দেখেন না 250 গ্রাম ফল কেনার জন্য মধ্যবিত্ত ছাতা হাতে দাঁড়ায় থাকে এবং ফলওয়ালা ওই মহিলাকে এন্টারটেইন করে না, কারণ তার পাশে 1 কেজি 2 কেজির কেনার ক্রেতারা দাঁড়ায় আছে? এগুলো তো উনি দেখেন, ওনারা কি দেখেন না? উনি দেখেন না আছে যে এখন মানুষ ফল খাওয়ার সুযোগ পাচ্ছে, এটা তো যখন মানুষ ভাত পেত না। এটা তো উনি বলবেন 74 সময় তো ওনাদেরই সময় ছিল, দুর্ভিক্ষটা তো ওনারাই ডেকে এনেছিলেন কোলে করে, এই কথা ওনারা বলবেন। কিন্তু যে কোনো সরকারি দেখুন, একটা দেশ তো আগাতে থাকে, সেটা যেই দেশই হোক, যেই সরকারই থাকুক, এবং এখানে এর সঙ্গে কতটুকু আগাতে পারতো যদি বিভৎস দুর্নীতি না থাকতো। যদি তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। মিল্টন সমাদারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ, এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিটু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার স্বপ্নে আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থাকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্ট সে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, এই লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে কিন্তু পিটিয়েছে। তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে সে 500-700 লোক রয়েছে, কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে স্থাপন করেছেন, সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।